স্বাগতম তোমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞান কুইজ ঘরে। আজকের ভিডিওতে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের উপর 15টি গুরুত্বপূর্ণ এমসিকিউ কুইজ হবে। প্রতিটি প্রশ্নের জন্য তোমাদের সময় থাকবে মাত্র 10 সেকেন্ড। তোমরা উত্তর দাও আর শেষে দেখে নাও তোমাদের স্কোর কত হলো। আর স্কোরটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও যে কে কত নাম্বার পেলে। এরকমই প্রতি সপ্তাহে সোমবার, বুধবার, শুক্রবার এই 3 দিন রাত 8টায় এমসিকিউ কুইজ থাকবে, আর রবিবার 25টি এমসিকিউ টেস্ট থাকবে ঠিক রাত 9টায়। এরকমই প্রতি সপ্তাহে প্রতি অধ্যায় অনুযায়ী তোমাদের এরকম কুইজ চলতে থাকবে। চলো আজকের প্রথম কুইজের প্রথম প্রশ্ন কি বলছে দেখো। প্রদত্ত কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? এটা দেখো মাধ্যমিক 2017 ও 2025 সালে এই কোশ্চেনটা এসেছিল। দেখো অপশানগুলো দেখো কি বলছে। ফার্স্ট অপশান বলছে CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, 2 নম্বর বলছে NaOH, 3 নম্বর বলছে H2SO4, 4 নম্বর বলছে NaCl। তোমাদের সময় কাউন্ট হচ্ছে এখন থেকে। দেখো এই অ্যান্সারটা কি হবে, দেখো কি হবে না অ্যাসিডিক অ্যাসিড। কেন এই অ্যাসিডিক অ্যাসিডকে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলছি? দেখো কারণ এই CH3COOH এই অ্যাসিডটি হচ্ছে কিনা জলীয় দ্রবণে সামান্য মাত্রায় মানে আংশিক বিয়োজিত হয়, তাই জন্যে এই CH3COOHটা কি হচ্ছে না মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর যেগুলো রয়েছে NaOH, তারপর তোমার H2SO4 আর NaCl, এই তিনটে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে এরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। কেন স্যার? কারণ এরা জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় এরা কি সম্পূর্ণ আয়নে বিয়োজিত হয়ে যায়, মানে সম্পূর্ণ আয়নে ভেঙে যায়, মানে ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যায়, তাই এরা কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর CH3COOH হলো কিনা তোমার আংশিকভাবে বিয়োজিত হবে, ঠিক আছে, আয়নে আংশিকভাবে বিয়োজিত হবে, তাই জন্য এটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বোঝা গেল অ্যান্সারটা কেমন হলো? চলো নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা কি বলছে। বলছে প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? এটাও এসছে মাধ্যমিক 2018-তে, একই রকমের প্রায় কোশ্চেনটা। প্রথম ফার্স্ট অপশন বলছে কি দেখো গলিত NaCl, 2 নম্বর বলছে তরল HCl, 3 নম্বর বলছে কঠিন NaCl, আর গ্লুকোজে জলীয় দ্রবণ। তাহলে এর মধ্যে কোনটা অ্যান্সার হবে তোমরা নিজেরাই দেখো, উত্তরটা মিলিয়ে নিয়ে দেখবে যে কে কত স্কোর করতে পারছে। দেখো এর অ্যান্সার হবে কি দেখো গলিত NaCl। দেখো গলিত NaCl কারণ এই গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় NaCl হচ্ছে কিনা NaCl কি হবে না Na+ আর Cl- এ ভেঙে যাবে। এটা শুধু একমাত্র কখন ভাঙবে, এটা হচ্ছে না গলিত অবস্থায় বা তরলে দ্রবীভূত অবস্থায়। কঠিন অবস্থায় NaCl কিন্তু Na+ আর Cl- আয়নে ভাঙে না। যদি না ভাঙে তাহলে কিন্তু তড়িৎ বহন করতে পারবে না, তাই অ্যান্সার হবে গলিত NaCl। আর দেখো তরল HCl হচ্ছে কিনা একটা HCl কি HCl হলো একটা সমযোজী যৌগ। তাহলে সমযোজী যৌগ হচ্ছে কিনা নিজে নিজে আয়নিত হয় না। তাহলে এই HCl এর সাথে আমরা যদি সামান্য পরিমাণ জল মেশাই তাহলে কিন্তু HClটা ভেঙে গিয়ে কিসে পরিণত হবে H+ আর কিসে না Cl- ক্লোরিন মাইনাসে পরিণত হবে। তখন কিন্তু এই অবস্থায় হলে তাহলে কিন্তু এ তড়িৎ পরিবহন করতে পারবে। কিন্তু এখানে বলেছে তরল HCl, তাহলে তরল HCl হচ্ছে কিনা কি একটা সমযোজী যৌগ, তাই এরা তড়িৎ পরিবহনে অক্ষম। বুঝে গেল? আর গ্লুকোজের জলীয় দ্রবণ, এটা গ্লুকোজটা হচ্ছে কিনা একটা তোমার কি না সমযোজী। এই জলীয় দ্রবণ হলেও এ আয়ন মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে না, তাই জন্য এটাও আমাদের অ্যান্সার হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান A। ঠিক আছে, চলো থার্ড কোশ্চেন দেখো কি বলছে আজকে।
বলছে প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক। এটা এসছে মাধ্যমিক 2019 সালে। তাহলে আজকের আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি সেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, তাই তোমরা ভালো করে এই প্রশ্নগুলো কুইজটা দাও এবং প্রশ্নগুলো তোমরা পারলে একটা খাতায় নোট করে টুকে রাখবে। দেখো ফার্স্ট অপশন বলছে বিশুদ্ধ জলের, দ্বিতীয় বলছে চিনির জলে দ্রবণের, তৃতীয় বলছে তরল হাইড্রোজেনের ক্লোরাইডের, চতুর্থ বলছে অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ। তাহলে কোনটা অ্যান্সার হবে তোমরা নিজেরা চেক করে নাও, উত্তরটা মিলিয়ে নাও, তোমাদের অ্যান্সার আর এখানে আমার অ্যান্সার ঠিক আছে কিনা দেখে নাও। দেখো উত্তরটা কি বলছে, দেখো অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ। তাহলে দেখো বাদবাকি যে তিনটে দেওয়া রয়েছে এরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ কি স্যার? কারণ এরা ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করতে পারে না, মানে ভাঙতে পারে না। এই বিশুদ্ধ জলের মধ্যে আমরা যদি সামান্য পরিমাণে অ্যাসিড, কি অ্যাসিড স্যার দেবো আমরা? H2SO4। আমরা এই বিশুদ্ধ জলের সাথে যদি আমরা H2SO4 সামান্য পরিমাণ মিশিয়ে দিই তাহলে বিশুদ্ধ জলটা ভেঙে যাবে। কিতে ভাঙবে না H+ আর OH- আয়নে ভেঙে যাবে। তখন কিন্তু ওই বিশুদ্ধ জলটা আবার তড়িৎ পরিবহন করতে সক্ষম হবে। আর চিনির জলীয় দ্রবণ হচ্ছে কিনা ক্যাটায়ন ও অ্যানায়ন মানে আয়নে বিয়োজিত হয় না, তাই এটা আমাদের অপশন থেকে একদম বাদ। এটাও বাদ, বিশুদ্ধ জলটা বাদ। বিশুদ্ধ জলে যদি আমরা যদি অ্যাসিড মেশাতাম মানে সালফিউরিক অ্যাসিড বা H2SO4 যদি মেশাতাম তাহলে কিন্তু এই বিশুদ্ধ জলটা তড়িৎ পরিবহন করতে পারত। 3 নম্বরটা কি বলছে? তরল হাইড্রোজেনের ক্লোরিন, মানে এক্ষুনি বোঝালাম HCl, এটা হাইড্রোজেন ক্লোরাইড মানে HCl, তরল HCl তড়িৎ পরিবহন করে না, এক্ষুনি ব্যাখ্যাটা বোঝালাম। তাহলে আমাদের অ্যান্সারটা কিনা ডি অপশনটাই রাইট। ঠিক আছে, চলো নেক্সট 4th কোশ্চেন কি বলছে দেখো। বলছে কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্রদত্ত কোন বিবৃতিটি ঠিক? এটা এসছে মাধ্যমিক 2020 সালে। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, এই ফার্স্ট অপশনটা বলছে ক্যাথোডের ভর কমে, অ্যানোডের ভর বাড়ে, দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব কমে, আর 4 নম্বর বলছে দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। তোমাদের টাইম শুরু হচ্ছে এখন থেকে। দেখো এর অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সার হচ্ছে কিনা দ্রবণের CuSO4 এর গাঢ়ত্ব কিনা অপরিবর্তিত থাকে। দেখো কপার তড়িৎদ্বার আমরা যদি একটা ভোল্টামিটার অঙ্কন করি, ধরো না এই ভোল্টামিটার, তাহলে ভোল্টামিটার কাকে বলে? তাহলে যে পাত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রেখে আমরা তড়িৎ বিশ্লেষণ করব সেই পাত্রটাকে আমরা কি বলবো না ভোল্টামিটার। তাহলে এই ভোল্টামিটারে আমরা কি করব না দুটো তড়িৎদ্বার নেবো, দুটো হচ্ছে না কপার তড়িৎদ্বার, একটা হচ্ছে কিনা এই ভোল্টামিটারে আমরা দুটো তড়িৎদ্বার নেবো। কিসের তড়িৎদ্বার নেবো না ক্যাথোডের তড়িৎদ্বার নিলাম। ঠিক আছে, এই ক্যাথোড বলছি কপারের তড়িৎদ্বার নিলাম। এটা হচ্ছে কিনা আমরা সি দিয়ে প্রকাশ করে যাক। আমরা সি দিয়ে লিখছি কিনা ক্যাথোড আর এ দিয়ে লিখছি অ্যানোড। তাহলে ক্যাথোড কাকে বলে আর অ্যানোড কাকে বলে? এই তড়িৎদ্বারের সাথে আমরা যদি ব্যাটারির নেগেটিভ প্রান্ত আর পজিটিভ প্রান্ত, তাহলে যে তড়িৎদ্বারের সাথে আমরা কি করব না পজিটিভ প্রান্ত যুক্ত করব তাকে বলবো অ্যানোড, আর নেগেটিভ প্রান্তের সাথে যদি যুক্ত করি সেটাকে বলবো ক্যাথোড। ঠিক আছে, তাহলে এটা কি আছে এই তড়িৎদ্বারটা কি না নেগেটিভ ঋণাত্মক তড়িৎদ্বারিত আর তড়িৎ আধানযুক্ত, আর এটা হচ্ছে না পজিটিভ আধানযুক্ত তড়িৎদ্বার।
আর এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থে মানে এই ভোল্টামিটার একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে না কপার সালফেট আছে, সিইউ কি আয়ন রয়েছে না Cu+2 রয়েছে আর SO4-2 রয়েছে। তাহলে দেখো এখানে দেখো Cu+2 মানে ক্যাটায়ন আছে, এই ক্যাটায়নটা দেখো কোথায় ডিসচার্জ হবে মানে মুক্তি ঘটবে কোথায় না ক্যাথোডে গিয়ে, কারণ নেগেটিভ। তাহলে পজিটিভ কোন প্রান্তে যাবে নেগেটিভ প্রান্ত, নেগেটিভ কোনটা আছে ক্যাথোডে আছে, ঠিক আছে। ক্যাথোডে কি বিক্রিয়া ঘটবে, ক্যাথোডে বিক্রিয়া ঘটে হচ্ছে কিনা বিজারণ বিক্রিয়া। তাহলে যদি কপারের বিজারণ বিক্রিয়া ঘটে দুটো ইলেকট্রন গ্রহণ করলো সে করে কিসে হলো না কপার হলো। এবার দেখো জলে কি আছে সালফেট আয়ন আছে, এই সালফেট আয়নটা হচ্ছে কিনা কি না ক্যাটায়নে যাওয়ার কথা, কিন্তু সালফেট আয়নটা ক্যাটায়নে না গিয়ে এই অ্যানোডে হচ্ছে কিনা তোমার কি তড়িৎদ্বার আছে না কপার, দুটোই কপার তড়িৎদ্বার ছিল, এটাও কপার তড়িৎদ্বার আর ক্যাথোডও হচ্ছে কিনা কপার তড়িৎদ্বার ছিল। তাহলে এই কপার আর সালফেট, তাহলে কপার আর সালফেটের মধ্যে তাহলে এই অ্যানোডে কি বিক্রিয়া ঘটে, অ্যানোড হচ্ছে না জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া কাকে বলে, জারণ বিক্রিয়া হচ্ছে কি নাকি যে ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এই সালফার মানে সালফেট আর হচ্ছে না কপার মানে SO4-2 আর কপারের মধ্যে কপার হচ্ছে কিনা দ্রুত ইলেকট্রন বর্জন করতে পারে। তাহলে এখানে কি করবে না কপারেরই জারণ ঘটে যাবে, কপারের জারণ ঘটে গেলে কি হবে দেখো Cu এ দুটো ইলেকট্রন কি করে দেবে না ত্যাগ করে দেবে, দুটো ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কিসে পরিণত হয়ে গেল দেখো Cu+2 তে পরিণত হয়ে গেল। তাহলে এই Cu+2 তে আবার কি করবে না ওই জলীয় দ্রবণে মিশ্রিত হয়ে যাবে। তাহলে দেখো একটা Cu+ ক্যাটায়নে মুক্ত হয়ে গেল, আবার তৎক্ষণাৎই এই অ্যানোড থেকে অ্যানোডে যে কপারটা ছিল সেই কপারটা জারণ ঘটে গিয়ে সেই কপারটা Cu+2 হয়ে আবার এই জলীয় দ্রবণে মিশে গেল। তাহলে দেখো জলীয় দ্রবণে তাহলে CuSO4 এর গাঢ়ত্ব কি হলো না অপরিবর্তিতই থাকলো, তাহলে চেঞ্জ হলো না। তাহলে কারণটা বোঝা গেল কেন এই ডি অপশনটা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন দেখো, আর 5 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো। দেখো 5 নম্বরটা বলছে অ্যাসিডিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণে অপশন ফার্স্ট অপশন দেখো কি বলেছে তড়িতের অপরিবাহী, সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, আংশিকভাবে বিয়োজিত হয়। আর 4 নম্বর অপশন কি বলছে বিয়োজিত হয় না। তাহলে অ্যাসিডিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারণ কি আমি প্রথম কোশ্চেনটাই তোমাদের বলে দিয়েছি। এটা দেখো 2022 এসছে মাধ্যমিকে। আরে দেখো এই কোশ্চেনটা আমি 1 নম্বরে তো ব্যাখ্যা বলে দিয়েছি, দেখো তোমরা কি পারো কিনা, আশা করি তোমরা পেরে যাবে। দেখো এর অ্যান্সার হবে কি না অপশন সি আংশিক বিয়োজিত হয়। তাহলে কেন মৃদু, কারণ এরা সম্পূর্ণভাবে বিয়োজিত হয় না, জলীয় দ্রবণে বিয়োজিত হয় না, তাহলে কি হবে না আংশিক হবে, তাই জন্য এরা কিনা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আশা করি তোমরা বুঝতে পারছো। সিক্স কোশ্চেনগুলি দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট ও ফ্লুওস্পারের সঙ্গে নিচের কোনটি থাকে, মানে নিচে অপশন দেওয়া আছে তার মধ্যে কোনটি হচ্ছে কিনা এই মিশ্রণে থাকে। এটা এসছে মাধ্যমিক 2023 সালে। ফার্স্ট অপশন কি বলছে দেখো অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সেকেন্ড অপশন বলছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, থার্ড অপশন বলছে অ্যালুমিনিয়াম সালফেট, ফোর্থ অপশন বলছে বিশুদ্ধ অ্যালুমিনা। তাহলে তোমরা কোনটা অ্যান্সার হবে তোমরা আগে অ্যান্সারটা দাও, দিয়ে আমার অ্যান্সার সাথে মিলে নাও, দেখো তোমাদের অ্যান্সার মিলছে কিনা। আর শেষে তোমরা কিন্তু আমাকে জানাবে কমেন্ট বক্সে তোমাদের কটা অ্যান্সার ঠিক হলো। দেখো এর অ্যান্সার কি হবে বিশুদ্ধ অ্যালুমিনা। ঠিক আছে, এই বিশুদ্ধ অ্যালুমিনার সাথে আমরা ক্রায়োলাইট আর ফ্লুওস্পার মেশাই,
ক্রায়োলাইট মেশানো হয়, এই যে মিশ্রণটা তৈরি করা এই তিনটের মিশ্রণ, ক্রায়োলাইট থাকে হচ্ছে কিনা তোমার 60% থাকে, ফ্লুরোস্পার থাকে 20% থাকে, আর বিশুদ্ধ অ্যালুমিনিয়াম থাকে 20%। এইগুলো তোমার মনে রাখবে কিন্তু, ঠিক আছে, কারণ এইগুলো দেখো এমসিকিউ পরীক্ষায় আসতে পারে। আর দেখো এই মিশ্রণ দুটো মানে বিশুদ্ধ অ্যালুমিনিয়ামের সাথে আমরা ক্রায়োলাইট এবং ফ্লুরোস্পারটা মেশাবো কেন? কারণ দেখো এই বিশুদ্ধ অ্যালুমিনিয়ামকে আমাকে কি করতে হবে, গলিত করতে হবে। গলিত করে আমাকে কি করতে হবে না, ওর থেকে আমাকে অ্যালুমিনিয়াম আমাকে নিষ্কাশন করতে হবে। তাহলে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে হলে তাহলে এই বিশুদ্ধ অ্যালুমিনিয়ামটাকে আমাকে গলিত করতে হবে। এর গলিত অবস্থায় মানে গলিত করতে গেলে একে আমাকে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে হবে, মানে উচ্চ তাপমাত্রায় কি করতে হবে না, গলাতে হবে। সেই উচ্চ তাপমাত্রা কমাতে আমরা ক্রায়োলাইট এবং ফ্লুরোস্পারটা মেশাবো। তাহলে কেন মেশাবো বোঝা গেল? তাহলে দেখো ক্রায়োলাইট এবং ফ্লুরোস্পারটা মেশালে তখন বিশুদ্ধ অ্যালুমিনিয়াম গলাতে গেলে মানে গলিত অবস্থায় করতে গেলে সেটা 900 থেকে 950 ডিগ্রি তাপমাত্রা দিলেই এই বিশুদ্ধ অ্যালুমিনিয়ামটা গলিত অবস্থায় চলে আসবে। আর এই গলিত অবস্থা থেকে আমরা কি করবো না, অ্যালুমিনিয়ামটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় আমরা নিষ্কাশন করতে পারবো। তোমরা কিন্তু এই যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অ্যালুমিনিয়াম নিষ্কাশন, এটা কিন্তু 3 নম্বরের প্রশ্নের জন্য তোমরা রেডি করে রাখবে, এটা কিন্তু আসার চান্স আছে, ঠিক আছে। তাহলে কেন আমরা বিশুদ্ধ অ্যালুমিনিয়ামের সাথে ক্রায়োলাইট এবং ফ্লুরোস্পার মেশাবো বোঝা গেল? কারণ বিশুদ্ধ অ্যালুমিনিয়াম উষ্ণতা মানে গলিত অবস্থায় আনতে গেলে আমাকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে হবে। সেই তাপমাত্রাটাকে কমিয়ে আমরা কত করলাম না, 900 থেকে 950 করলাম। কি করে করলাম না, ক্রায়োলাইট এবং ফ্লুরোস্পারটা মিশিয়ে করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 7এর কোশ্চেনটা দেখো। বলছে তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। তাহলে দেখো যে অপশন 4টে দেওয়া থাকবে তার মধ্যে 3টে সঠিক দেওয়া থাকবে আর একটা সঠিক নয় দেওয়া থাকবে, মানে ভুল দেওয়া থাকবে। সেই ভুলটাই হবে আমাদের অ্যান্সার। তোমরা যখন মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন করবে তখন দেখে নেবে আগে সঠিক দেওয়া আছে না সঠিক নয়, তোমরা সেইটাতে আন্ডারলাইন করে রাখবে, ঠিক আছে। এরকম কোশ্চেন তোমরা কিন্তু ভুল করে আসতে পারো, তাই জন্যে আমি বললাম এটা। দেখো ফার্স্ট অপশন কি বলছে, রাসায়নিক পরিবর্তন হয়। সেকেন্ড অপশন হচ্ছে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। 3 নম্বর বলছে আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়। আর 4 নম্বর বলছে উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে। তাহলে অ্যান্সার কোনটা হবে তোমরা নিজেরা দেখো আর অ্যান্সারটা মিলিয়ে নাও পরে। দেখো এর অ্যান্সার কি হবে, দেখো উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে। তাহলে দেখো কি বলছে, প্রথম অপশন ছিল রাসায়নিক পরিবর্তন হয়। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণে কি হবে না, রাসায়নিক পরিবর্তন হবে, তাহলে এটা সঠিক ছিল। দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, হ্যাঁ এটাও সঠিক ছিল। আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়, এটাও সঠিক। এইটা ভুল। উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত কি হয় না, আমাদের রোধ কমে আর তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়ে। তাহলে এখানে দেওয়া আছে রোধ বাড়ে, তাহলে এটা আমাদের ভুল। তাহলে এখানে কিন্তু আমাদের অ্যান্সার এটাই হবে। তাহলে এই 7টা কোশ্চেনের মধ্যে 7টা প্রশ্নের মধ্যে তোমরা যদি 5টা প্রশ্ন ঠিকঠাক অ্যান্সার দিতে পারো তাহলে বুঝবে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি মোটামুটি ঠিক আছে। আর যারা 7টার মধ্যে 5টা অ্যান্সার দিতে পারোনি তাদের প্রস্তুতি একটু গোলমেলে আছে। তোমরা বাড়িতে পড়াশোনা করো, মোটামুটি ভালোভাবে পড়াশোনা করো। আশা করি তোমরা পরীক্ষার প্রস্তুতি ঠিক করে নিতে পারবে এবং তোমাদের স্কুলে যে আগত যে সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা তোমরা আশা করি ভালো ফলাফল করতে পারবে। যদি তোমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে তোমরা একটা লাইক করে দিতে পারো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো, যে তোমার বন্ধুরাও দেখো তোমার থেকে বেশি নাম্বার পাচ্ছে না কম নাম্বার পাচ্ছে, তোমরা সেটা যাচাই করে দেখতে পারো। তাই না, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটা। চলো নেক্সট কোশ্চেনটা কি বলি, দেখো 8 নম্বর কোশ্চেনটা বলছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে 1 নম্বর বলছে জারণ বিক্রিয়া হয়, 2 নম্বর বলছে বিজারণ বিক্রিয়া হয়, 3 নম্বর বলছে বিয়োজন হয়, আর 4 নম্বর বলছে সংযোজন ঘটে। তাহলে কোনটা অ্যান্সার হবে তোমরা নিজেরা দেখো আর আমার সাথে উত্তর মিলিয়ে দেখে নাও তোমাদের
আরেকটা অ্যান্সার হচ্ছে না। এটা হচ্ছে কি বিজারণ বিক্রিয়া। দেখো তোমরা কিভাবে মনে রাখবে, তোমরা মনে রাখবে ধরো আমি একটা ভোল্টামিটার অঙ্কন করলাম, এখানে একটা তড়িৎদ্বার আছে, এখানে হচ্ছে তোমার এখানে একটা তড়িৎদ্বার। তাহলে ব্যাটারির যে প্রান্তের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে এটা ধরো না নেগেটিভ প্রান্ত আর এটা পজিটিভ প্রান্ত, তাহলে তড়িৎদ্বারের ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যে তড়িৎদ্বারটা যুক্ত থাকবে তাকে বলবো ক্যাথোড, আর পজিটিভের সাথে যেটা যুক্ত থাকবে সেটা বলবো আমরা অ্যানোড। তোমরা মনে রাখবে একটা শর্টকাট ট্রিক, এন সি আর, এন ফর নেগেটিভ, আর নেগেটিভ প্রান্তে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকবে সেটা হচ্ছে কিনা সি, সি ফর ক্যাথোড হবে। আর সেই ক্যাথোডে কি বিক্রিয়া হবে না রিডাকশন, রিডাকশন মানে কি হবে না বিজারণ। তাহলে তোমরা যদি এনসিআর মনে রাখো তাহলে তোমাদের আর ভুল হবে না। তাহলে দেখো এনসিআর মানে কি নেগেটিভ, তাহলে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত, তাহলে সেটাকে বলবো ক্যাথোড, ক্যাথোডে কি হবে না রিডাকশন, রিডাকশন মানে বিজারণ বিক্রিয়া। আর এপারে দেখো পজিটিভের সাথে যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো পাও, পি এ ও, পি ফর পজিটিভ, এ ফর অ্যানোড, ও ফর অক্সিডেশন। তাহলে আমরা কি বলবো, তাহলে ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকলে সেটাকে বলবো অ্যানোড, আর সেই অ্যানোডে কি বিক্রিয়া হবে না জারণ বিক্রিয়া হবে। তাহলে তোমরা যদি এনসিআর আর পিএও পাও এই দুটো যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের আর গোলমাল হবে না যে ক্যাথোডে কি বিক্রিয়া হয় আর অ্যানোডে কি বিক্রিয়া হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো। প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তড়িৎ বিশ্লেষ্য হতে গেলে কি হতে হবে না সম্পূর্ণ গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হবে। তাহলে এই চারটের মধ্যে কোনটা সম্পূর্ণ বিয়োজিত হবে তোমরা দেখো। তাহলে অ্যান্সার হবে না এনওএইচ, কারণ এনওএইচটা জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। তাহলে আমাদের অ্যান্সার হলো সি অপশনটা। এবার 10 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে। বলছে প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে সংঘটিত হয়। একটু আগে বুঝিয়ে দিয়েছি, তোমরা আশা করি এই কোশ্চেন পেয়ে যাবে। জারণ, বিজারণ, সংযোজন না বিয়োজন। তাহলে অ্যানোডে হয়, তাহলে অ্যানোডে তোমরা জানো কি হবে, এক্ষুনি জানো। আমি তোমাদের বুঝেছি এনসিআর আর পাও, ওটাকে মনে রাখতে বলি হবে। এর অ্যান্সার হলো কিনা অপশন এ জারণ। চলো নেক্সট 11 নম্বর কোশ্চেন। রূপার চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে ব্যবহৃত হয়। তাহলে অ্যানোডে কি ব্যবহার করব। তাহলে দেখো যে বস্তুটার উপর যার প্রলেপ দেবো, যে বস্তুটাকে প্রলেপ দেবো সেই বস্তুটাকে আমরা ক্যাথোডে রাখবো, আর যার প্রলেপ দেবো তাকে আমরা অ্যানোডে রাখবো। এখানে যেমন রূপোর চামচ, তাহলে রূপোর চামচটাকে ক্যাথোডে রাখবো আর সোনার প্রলেপটাকে আমরা অ্যানোডে রাখবো। তাহলে এখানে সোনার প্রলেপ হিসাবে আমরা কি ব্যবহার করবো দেখো, প্রথম অপশন মধ্যে প্লাটিনাম, এজি, এইউ, গ্রাফাইট। তাহলে অ্যান্সার কোনটা হবে, আমরা সোনার প্রলেপ দেবো, তাহলে নিশ্চয়ই আমরা অ্যানোডে কি রাখবো না, দেখো অপশন কি আছে না এইউ। তাহলে বিশুদ্ধ সোনা রাখবো বা বিশুদ্ধ গোল্ড ইউ রাখবো, মানে সোনার পাত রাখবো অ্যানোডে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 12টা। বলছি অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে যে গ্যাস উৎপন্ন হবে এবং অ্যানোডে যে গ্যাস উৎপন্ন হবে তাদের আয়তনের অনুপাতটা কত সেটা বের করতে বলেছে। তাহলে প্রথম অপশন বলেছে 1:2, সেকেন্ড অপশন 2:1, থার্ড অপশন 1:1, ফোর্থ অপশন 2:3। তাহলে কোনটা অ্যান্সার হবে তোমরা দেখে আর একসাথে মিলিয়ে নাও কোনটা অ্যান্সার
দেখাবে। দেখো অ্যান্সার হবে কি না 2:1। তাহলে দেখো বিশুদ্ধ জল, আমি কি বললাম, বিশুদ্ধ জলে তড়িৎ বিশ্লেষণ হয় না, তাই জন্য বিশুদ্ধ জলে মানে H2SO4 H2O তে মানে জলেতে আমরা সামান্য পরিমাণ কি মেশাবো না, H2SO4 মেশাবো। কি মেশাবো না, H2SO4 মেশাবো। তাহলে দেখো জলকে যদি আমরা ভাঙি, যখন H2SO4 মেশাবো, জলটা H+ আর OH- এ ভেঙে যাবে। ঠিক আছে, আর কি রয়েছে না, H2SO4। আর এই H2SO4 মেশালাম বলেই এই বিশুদ্ধ জলটা আয়নে ভেঙে গেল। এইটাকে এবার যদি আমরা করি H+SO4-। এবারে দেখো ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে, ক্যাথোডে হচ্ছে কিনা হাইড্রোজেন যাবে আর অ্যানোডে কে যাবে। দেখো অ্যানোডে এখানে দেখো হাইড্রোজেন তো দুটো জায়গায় ক্যাটায়ন সেম আছে, কিন্তু এখানে কি আছে না OH- আর SO4-, দুটো আয়নের মধ্যে কে প্রথমে অ্যানায়নে গিয়ে মুক্তি ঘটবে, বুঝে গেল। তাহলে দেখো এখানে দুটো অ্যানায়নের মধ্যে প্রথমে কে যাবে না OH এর অ্যানোড বিক্রিয়াতে কি হবে না OH-টা গিয়ে মুক্তি ঘটবে। তাহলে ক্যাথোডে উৎপন্ন হবে হাইড্রোজেন আর অ্যানোডে উৎপন্ন হবে অক্সিজেন। হাইড্রোজেন উৎপন্ন হয় 2 আয়তন আর অক্সিজেন উৎপন্ন হয় 1 আয়তন। তাহলে এদের অনুপাত হচ্ছে কিনা 2:1। তাহলে আমাদের বি অপশনটা আমাদের রাইট অ্যান্সার ছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। অ্যানোড মাডে কোন ধাতু থাকে? তাহলে অ্যানোড মাডটা কি, অ্যানোড মানে হচ্ছে না কপারের যখন আমরা বিশোধন করি, তাহলে কপার থেকে যে কপারের মধ্যে মানে অশুদ্ধি কপারের মধ্যে যে হচ্ছে কিনা তোমার অশুদ্ধিগুলো মানে প্লাটিনাম, তারপরে তোমার গোল্ড, সিলভার এবং নিকেল, ক্যালসিয়াম যে অশুদ্ধগুলো থাকে, সেই অশুদ্ধগুলো থেকে আমরা কি করবো না বিশুদ্ধ কপার বের করবো। এই প্রক্রিয়ায় হচ্ছে কিনা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে তড়িৎ বিশ্লেষ্য যে পাত্রে করা হয় মানে ভোল্টামিটারের তলায় যে পদার্থগুলো জমা হয় কাদার মতো অংশ, সেটাকে বলছে অ্যানোড মাড। সেই অ্যানোড মাডে এই যে 4টে অপশন দেওয়া আছে তার মধ্যে কোনটা হবে, সোডিয়াম, ক্যালসিয়াম, Au মানে গোল্ড আর টাইটানিয়াম মানে Ti। তাহলে এর মধ্যে কোনটা হবে অ্যান্সার? আশা করি তোমাদের এতক্ষণে হয়ে গেছে। তাহলে কি হবে না Au গোল্ড থাকে। কি কি থাকে এর পাশে তোমরা মনে রাখবে, হ্যাঁ, Au থাকে, Ag থাকে আর Pt থাকবে। তাহলে গোল্ড, সিলভার আর প্লাটিনাম এই তিনটে হচ্ছে কিনা অ্যানোড মাডে থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 14 নম্বর কোশ্চেনটা কি বলছে। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তা হলো, দেখো এতক্ষণ ধরে ধরে বলছি তোমরা নিশ্চয়ই এটা পেরে যাবে। প্রথম অপশন বলছে ভোল্টামিটার, দ্বিতীয় বলছে গ্যালভানোমিটার, তৃতীয় বলছে পোটেনশিওমিটার, 4 নম্বর বলছে ভোল্ট মিটার। তাহলে কোনটা হবে অ্যান্সার দাও আর তোমরা মিলিয়ে নাও তোমাদের অ্যান্সারটা ঠিক হচ্ছে কিনা। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, হ্যাঁ, তোমাদের কিন্তু সেকেন্ড টার্ম মিলিং পরীক্ষায় আসতে পারে আর বোর্ডের পরীক্ষাও আসবে। ঠিক আছে, সেটা প্রশ্ন আমি তৈরি করে রেখেছি, কুইজগুলো তোমরা ভালো করে অ্যাটেন্ড করে প্রতি সপ্তাহে। আর অ্যান্সার দেখো কি বলছে ভোল্ট মিটার। আশা করি তোমাদের উপকার হবে এই ভিডিওগুলো থেকে। 15 নম্বর দেখো, 15 নম্বর কোশ্চেন কি বলছে, আজকের শেষ প্রশ্ন। কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? অবিশ্লেষ্য পদার্থ মানে আমরা বুঝে গেলাম যে পদার্থগুলো তড়িৎ পরিবহন করে না বা আয়নে বিয়োজিত হয় না। প্রথম অপশন NH4OH জলীয় দ্রবণ, লঘু HNO3 দ্রবণ, কার্বন টেট্রাক্লোরাইড, গলিত সোডিয়াম ক্লোরাইড। অ্যান্সার হবে কার্বন টেট্রাক্লোরাইড। কারণ এই তিনটে হচ্ছে কিনা জলীয় দ্রবণে আয়নিত হয়
কিছু আংশিক হবে এবং কিছুটা সম্পূর্ণ হবে, কিন্তু ওরা সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দুই প্রকার, একটা মৃদু একটা তীব্র। তাহলে তীব্র ও মৃদুর মধ্যে পড়লেই হলো। তাহলে এবার দেখো কি বললাম না, অবিশ্লেষ্য তড়িৎ অবিশ্লেষ্য সেটা হচ্ছে না কার্বন টেট্রাক্লোরাইড। এই 15টা এমসিকিউর মধ্যে তোমরা কটা ঠিকঠাক অ্যান্সার দিতে পেরেছো, মানে 15-এর মধ্যে তোমরা কত পেলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। আর এইরকমই প্রতিদিন ভিডিও পেতে চাইলে বা কুইজ পেতে চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম হলো মাধ্যমিক ভৌতবিজ্ঞান কুইজ ঘর। আশা করি তোমরা এখান থেকে উপকার পাবে। পরের ভিডিওতে দেখা হবে নতুন অধ্যায়ের নতুন প্রশ্ন নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।